আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে নামজারির জন্য গুরুত্বপূর্ণ 8টি পয়েন্ট বা 8টি তথ্য। এই 8টি তথ্য সবার জানা প্রয়োজন। না জানলে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে, বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের জমির ব্যক্তি মালিকানা অর্জন করতে হলে প্রত্যেকটি ভূমির মালিককে নামজারি করে নিতে হয়। জমির মালিকানা পেতে হলে আমরা কিন্তু সবসময় 2টি মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়ে থাকি। একটি মন্ত্রণালয় হচ্ছে সাব রেজিস্ট্রার অফিস, যার নেতৃত্বে, যার অধীনে, সেটি হচ্ছে আইন মন্ত্রণালয়। আর একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়। রেজিস্ট্রি অফিস শুধু জমি রেজিস্ট্রি করে থাকে, আর সকল কার্যক্রম ভূমি মন্ত্রণালয় করে থাকে। এই ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ, যে ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, এই ভূমি অফিস থেকে যদি আপনি, উপজেলা ভূমি অফিস থেকে যদি আপনি নামজারি করে না নেন, তাহলে আপনার কিন্তু প্রচুর ক্ষতি হবে, প্রচুর বিপদের সম্মুখীন হতে হবে। আপনি মামলায় জর্জরিত হয়ে যাবেন, এক পর্যায়ে আপনার জমি ছেড়ে দিতে হবে, আপনার জমির মালিকানা হারাতে হবে। তাই এক এক করে আমি 8টি পয়েন্টের কথা বলবো। আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনাদের এই সকল সমস্যাগুলি কিন্তু দূর হয়ে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। 1 নম্বরে হচ্ছে, জমির মালিকানা যদি পাওয়ার পরে আপনি যদি নামজারি না করেন, তাহলে এই জমিটি পূর্বে যার কাছে ছিল, অর্থাৎ অন্যের নাম থেকে আপনার নামে সম্পত্তিটা আসবে না। 1 নম্বরে, যদি ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকেন, দাতার যে সম্পত্তি, তার ভূমি অফিসে যে দাতার নাম ছিল, সেই নাম কর্তন করে আপনার নামে এই সম্পত্তি আসবে না। এটি হচ্ছে একটি বিষয়। আর যদি নামজারি করেন, তাহলে দাতার নাম থেকে সম্পত্তি আপনার কাছে চলে আসবে, আপনি ব্যক্তি মালিকানা অর্জন করবেন। নাম্বার 2, নিজের নামে খতিয়ান তৈরি হবে না। অর্থাৎ আপনি যদি নামজারি না করেন, তাহলে নামজারি খতিয়ান তো আপনার নামে হবেই না। পরবর্তীতে যদি কোনো রেকর্ড খতিয়ানও যদি আসে, সেই রেকর্ড খতিয়ানটাও কিন্তু আপনার নামে কিন্তু হবে না। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য নামজারি একান্তভাবে করা প্রয়োজন। নাম্বার 3 হচ্ছে, আপনার যে সম্পত্তি, এই সম্পত্তি প্রাপ্তির থেকে বেশি সম্পত্তি কেউ নিতে পারবে না। অর্থাৎ আপনি যদি ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা হয়ে থাকেন, যৌথভাবে যদি ক্রয় করে থাকেন, বা যদি আপনি পূর্বপুরুষের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে এই সম্পত্তি আপনি কিন্তু অন্য কেউ কিন্তু এই সম্পত্তি নিয়ে যেতে পারবে না। এবং সরকারের যে প্রাপ্তি, সেই সরকারের প্রাপ্তি যে খাজনা, সেটিও কিন্তু আপনি সহজভাবে কিন্তু দিতে পারবেন। অর্থাৎ আপনি যখন নামজারি আপনার নামে চলে আসবে, তখন সরকারের যে খাজনাটা আমরা দেই, অর্থাৎ ভূমি উন্নয়ন করটা যে আমরা সরকারকে দেই, এই সরকারের প্রাপ্তি হচ্ছে খাজনা। এই খাজনাটি আমরা যথাসময় দিব, এবং সেটি যিনি জমির প্রকৃত মালিক, আপনি নামজারি করলে আপনার নামে সেই খাজনাটি জমা হবে। আর যদি আপনি নামজারি না করেন, তাহলে খাজনা দিলে পূর্বের মালিকের নামে হবে। আপনি ক্রয় করলে আপনার সে দাতার নামে হবে, আর পৈতৃক সম্পত্তি থাকলে আপনার সে বাবা মা, যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, তার নামে কিন্তু হয়ে যাবে। তারপরে 4র্থ নম্বর আছে, আপনার যে জমি, এটা যদি আপনি নামজারি না করেন, তাহলে এই জমিটি খাস খতিয়ানে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ আপনি যখন খাজনা দিবেন, আপনি চুপচাপ বসে থাকবেন, তখন এই জমিটি কিন্তু খাস খতিয়ানে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপরে 5 নম্বর হচ্ছে, জমি আপনি কিন্তু বেচা বিক্রি হস্তান্তর এগুলি করতে পারবেন না। কারণ আপনার নামে যদি নামজারি করা না থাকে, আপনি যদি ব্যক্তি মালিকানা অর্জন না করতে পারেন, তাহলে আপনি কিন্তু বেচা বিক্রি হস্তান্তর এগুলি কিন্তু আপনি করতে পারবেন না। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে, যার কাছ থেকে সম্পত্তি আপনি
ক্রয় করলেন, যে দাতা, আপনি যদি নামজারি না করেন তাহলে এই দাতা ছলচাতুরি করে হোক, প্রতারণা করে হোক, আপনার সরলতার সুযোগ নিয়ে এই দাতা বারবার সম্পত্তি বিক্রি করার চেষ্টা করবে এবং আপনার সম্পত্তি বিক্রি করে দেবে। কারণ আপনি দলিল করছেন সেটা ঠিক আছে, কিন্তু ভূমি অফিস থেকে আপনি নামজারি করেন নাই, ভূমি অফিসে সেই সম্পত্তি দাতার নামে রয়ে গেছে। এই সুযোগে দাতা আপনার সরলতার সুযোগ নিয়ে সম্পত্তি বারবার বিক্রি করার কিন্তু চেষ্টা করবে এবং অনেকের সম্পত্তি এভাবে বিক্রিও করে দিয়েছে। এরকম অনেক রিপোর্ট কিন্তু আমাদের কাছে আছে। নাম্বার 7 হচ্ছে, আপনি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তিটা যদি আপনি আপোষ বন্টননামা দলিল না করে, আপনি যদি নিজের নামে নামজারি না করে, আপনি যদি নিজে ব্যক্তি মালিকানা অর্জন না করেন, তাহলে সহশরিকরা বা সহ অংশীদাররা এই সম্পত্তি প্রাপ্তির থেকে, অর্থাৎ আপনি যে সম্পত্তিটুকু পাবেন, আপনার ভাইও ঠিক অতটুকু সম্পত্তি পাবে, আপনার বোন তার অর্ধেক সম্পত্তি পাবে, কিন্তু এই প্রাপ্তির থেকে বেশি সম্পত্তি একজন সহশরিক এবং অংশীদার বিক্রি করার কিন্তু সুযোগ পেয়ে যায়। এটা কিন্তু 100% মাথায় রাখতে হবে। এবং পরবর্তীতে বিক্রি করার পরে আইনগত দিক থেকে মামলা মকদ্দমা এই সমস্ত সব কিছু করে তারপরে আপনি সেই সম্পত্তি ফেরত আনবেন, এটা অনেক দুরূহ ব্যাপার, অনেক আইনি জটিলতা আপনাকে পড়তে হবে। এই সম্পত্তি আদালত কর্তৃক আপনার পক্ষে জাজমেন্ট দিবে কি দিবে না, এই সকল বিষয়গুলি নিয়ে আপনাকে কিন্তু হেনস্থা হতে হবে। তাই আপনি যদি নামজারি করেন তাহলে আপনার এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, এই সম্পত্তিটি কিন্তু প্রাপ্তি থেকে বেশি অন্য ওয়ারিশরা বিক্রি করতে পারবে না। আপনি যদি আপোষ বন্টননামা দলিল করে নেন, আপোষ বন্টননামা দলিল করে আপনি যতটুকু সম্পত্তি পান অতটুকু সম্পত্তি আপনি ভূমি অফিস অর্থাৎ উপজেলা ভূমি অফিস এসিল্যান্ডের অফিস থেকে আপনি এটি সরাসরি আপনি নামজারি করে নিলে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করলেন, আপনি একজন ব্যক্তি মালিক হলেন। এই সম্পত্তিটা যদি অন্য কেউ বিক্রি করে দেয় তাহলে সেই দলিলটাই হয়ে যাবে জাল, সেই দলিলটাই জাল হয়ে যাবে। এবং এখন বিক্রি করতে গেলে এসিল্যান্ড অফিস থেকেই কিন্তু যে ব্যক্তি বিক্রি করতে যাবে সেখান থেকেই কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে, তার কিন্তু পানিশমেন্ট হবে, জরিমানা হবে। আর যদি আপনি নামজারি না করেন তাহলে এই সম্পত্তি বাবার সম্পত্তি হিসাবে, অবিভক্ত সম্পত্তি হিসাবে এটি বিক্রি করে দেবে। এগুলো 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার মামলা মকদ্দমা থেকে আপনি বিরত থাকতে পারবেন যদি আপনার নামে নামজারি করেন। আপনার নামে নামজারি করলে আপনি মামলা মকদ্দমা থেকে আপনি বিরত থাকতে পারবেন। এখন বিষয় হলো কিভাবে মামলা মকদ্দমা থেকে বিরত থাকবো। 1 নম্বর হচ্ছে, আপনি যদি নামজারি না করেন তাহলে অন্যের নাম থেকে সম্পত্তি আপনার নামে আসবে না, আপনার দাতা সম্পত্তি বিক্রি করে দেবে। ওই সম্পত্তি ফেরত আনতে গেলেই তো আপনাকে মামলা করতে হবে। তারপরে হচ্ছে, আপনার সরকারের প্রাপ্তিক যে খাজনাটা, সেই খাজনা যখন আপনি দিতে পারবেন না, খাজনা যখন আপনার বাকি পড়ে থাকবে 5 বছর 6 বছর পরে দেখবেন আপনার এই সম্পত্তি একের এক খতিয়ানে চলে গেছে, খাস খতিয়ানে সম্পত্তি চলে গেছে, মামলা করে তারপরে আপনার এই সম্পত্তি ফেরত আনতে হবে। তারপরে আপনি যে নামজারি না করলে আপনার অন্য সহশরিকরা যদি এই সম্পত্তি তার প্রাপ্তি থেকে বেশি বিক্রি করে দেয় তাহলে অন্যের নামে যখন দলিল হয়ে যাবে তিনি তখন সেই সম্পত্তির দলিল বলে মালিকানা নিয়ে তিনি ভোগ দখলে যাবে, তখন তার সাথে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে এবং সেই দলিল বাতিলের জন্য বা সেই সম্পত্তি ফিরিয়ে আনার জন্য আপনাকে কিন্তু মকদ্দমা করতে হবে। তো এই বিষয়গুলি যদি আপনি শুধুমাত্র আপনার নামজারিটি যদি আপনি করে নেন, আমাদের সমাজে অনেক ব্যক্তিরা আছে যারা এখনো পর্যন্ত জমির নামজারি করেন নাই। তাই এই নামজারিগুলি যদি আপনারা যার যার জমির নামজারি করে যদি একক মালিকানা অর্জন করে যদি আপনারা রাখেন তাহলে এই ঝামেলাগুলি আপনাদের পোহাতে হবে না এবং আদালতেও কিন্তু মামলা মকদ্দমা করে এই সম্পত্তি ফেরত আনা লাগবে না। তাই যাদের সম্পত্তি আছে, সে পৈতৃক সম্পত্তি হোক বা ক্রয় সূত্রে সম্পত্তি হোক, যেই সম্পত্তি হোক, এই সম্পত্তির ব্যক্তি মালিকানা অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে নামজারি করতে হবে। আর নামজারি না করলে এই 8টি পয়েন্ট নিয়ে যে আমি আলোচনা করলাম, এই 8টি পয়েন্টেই আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। আর যদি নামজারি করেন, এই 8টি পয়েন্ট যদি স্মরণে রাখেন এবং নামজারি করেন, এর 8টি পয়েন্টের কোনোটিই আপনার জন্য প্রযোজ্য হবে না, আপনার এখানে কোথাও যেতে হবে না। না করলেই আপনি এই 8টি পয়েন্টের মধ্যে কিন্তু পড়ে যাবেন। এই 8টি পয়েন্টের মধ্যে 100% আপনি পড়ে যাবেন। তো যাই হোক, আজকে যে ভিডিওটি করলাম, আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন তাহলে পরবর্তী ভিডিও করতে আমরা আনন্দ পাবো। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।